হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। গতকাল থেকে একাধিক প্রশ্ন আসছে, দাদা ইউজিসির পক্ষ থেকে পাবলিশ হয়েছে নতুন নোটিফিকেশন ইউজিসি নেট নিয়ে। নেটের পুরো সিস্টেমে কিন্তু বদল আসতে চলেছে, নেটের পুরো চিত্র বদলে যেতে চলেছে। এবার থেকে কি তাহলে নেটের সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে 1 বছর? প্রত্যেক বছর কি এবার থেকে নেট কোয়ালিফাই করতে হবে তবেই কোনো ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে, নাকি নেট কোয়ালিফাই যারা অলরেডি করে রেখেছে একবার সেই সমস্ত ক্যান্ডিডেটদের সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে না? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইউজিসির লেটেস্ট যে ছোট্ট একটা নোটিফিকেশন চলে এসেছে নেট রিলেটেড, যেখানে 3টে ক্যাটাগরিতে নেটটাকে ভাগ করা হয়েছে। পুরো ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। একেবারে শর্ট টাইমের মধ্যে তোমাদের আমি পুরো বিষয়টা বুঝিয়ে দেবো, যাতে সমস্ত প্রশ্ন তোমাদের মাথা থেকে গায়েব হয়ে যায়, থাকবে শুধু উত্তর অর্থাৎ সলিউশন। আর সলিউশনের জন্যই তো এসডি টিউটোরিয়াল গাইড সবসময় তোমাদের সাথে রয়েছে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। আগে আমরা দেখতাম যে মাস্টার্স কমপ্লিট করলে 55% মার্কস থাকলে রেট এক্সামের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাডমিশন নেওয়া যেত। বাট এইখানে একাধিক প্রবলেম থাকতো, বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন প্রবলেমের জন্য ইউজিসির পক্ষ থেকে এবার কিন্তু অন্যরকম সিস্টেম আনা হচ্ছে। নেটের 3টে ক্যাটাগরিতে নেটকে ভাগ করে দেওয়া হয়েছে। কি কি ক্যাটাগরি, কিভাবে স্টুডেন্টসরা বেনিফিটেড হবে, এবং যারা অলরেডি নেট কোয়ালিফাই করে রয়েছে তাদের আদৌ এতে কোনো প্রবলেম হবে কিনা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে নেটের যে 1 বছর মার্কস এবং মার্কস বা স্কোর কার্ডের ভ্যালিডিটি বা সার্টিফিকেটের ভ্যালিডিটির কথা বলা হচ্ছে, এটা আলটিমেটলি কোন সার্টিফিকেটের ভ্যালিডিটি। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। সবার আগে বলবো ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে সবার মন থেকে ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। আমরা চলে এসেছি ইউজিসির পক্ষ থেকে যে আপডেটটা চলে এসেছে, পাবলিক নোটিশ চলে এসেছে। কি বলা হচ্ছে এই নোটিশটা নিয়ে? ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অ্যাজ অ্যান এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি অ্যাডমিশন, অর্থাৎ পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টটাকে গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে। কেন? আগে বলবো, অনেক কিছু রয়েছে এই ভিডিওটাতে, পুরো ভিডিওটা তার জন্য সম্পূর্ণ দেখতে হবে। শর্ট ভিডিওর মধ্যে আমি যা বলতে চলেছি তোমাদের সময় একদমই নষ্ট হবে না, তাই পুরো ভিডিওটা দেখবে। প্রথমত বলা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কন্ডাক্ট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বছরে দুবার হয়, এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের দুটো ভাগ এতদিন ছিল আমরা দেখেছিলাম। একটা হচ্ছে মার্কসের উপর ভিত্তি করে, কাট অফের উপর ভিত্তি করে জেআরএফ যারা পায় তারা, এবং তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্যতা অর্জন করার জন্য নেট। এবার প্রশ্ন হচ্ছে, এতদিন যেটা হতো সেটা হচ্ছে জেআরএফ পাওয়া যেত। জেআরএফ যারা পাবে, জেআরএফ পেলে কি হয়, তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্যতা পায়, তারা পিএইচডি করার জন্য কিন্তু যোগ্যতা পায়, সঙ্গে তারা একটা স্কলারশিপ টাইপের কিন্তু পেয়ে যায়। আর একটা যেটা হয় সেটা হচ্ছে জেআরএফ যারা না পায়, নর্মাল নেট যারা কোয়ালিফাই করে তাদের কাছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য সুযোগ থাকে, সঙ্গে পিএইচডি করার জন্য তারা কিন্তু যোগ্য হয়। এবার যেটা বলা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে, যে এবার থেকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টটাকে আরো বেশি গুরুত্ব সহকারে দেখা হবে। কিভাবে? বিভিন্ন ইউনিভার্সিটি যারা রয়েছেন পিএইচডি এন্ট্রান্সের জন্য বা পিএইচডি প্রোগ্রামের জন্য বিভিন্ন এন্ট্রান্স টেস্ট নেন, অর্থাৎ রেট এক্সামিনেশন। আমরা যেটা দেখেছি অনেক ইউনিভার্সিটির রেট অর্থাৎ রিসার্চ এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্ট করা হয়। এর ক্ষেত্রে কি হয়, একাধিক ইউনিভার্সিটির এক এক রকম ভাবে প্রসেস এই রেট হয়। অনেক ক্ষেত্রে রেটের বিভিন্ন রকমের যে স্ক্যাম আমরা শুনেছি আগে থেকে, প্রশ্ন ফাঁস বা বিভিন্ন বিষয়, অনেক ক্যান্ডিডেট এরকম থাকে যারা কখনো নেট পরীক্ষা বা কোনো কিছু দেয়নি বা স্কোরই নেই কোথাও, বাট তারা চোরা পথে পিএইচডিতে কিন্তু অ্যাডমিশন হয়ে যায়। এবার থেকে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলছে এই সিস্টেম বন্ধ। কি বলা হচ্ছে, ডিফারেন্ট ভেরিয়াস পিএইচডি এন্ট্রান্স টেস্ট না করে ইউনিভার্সিটি চাইলে, এখানে একটা জিনিস বলা হয়েছে ক্যান বি, ঠিক আছে, এখানে একটা জিনিস বলা হয়েছে ক্যান বি, নেটের স্কোরটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হতে পারে বা যেতে পারে। এখানে বলা হচ্ছে এক্সপার্ট কমিটির মিটিং হয়েছিল 578তম মিটিংয়ে, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে নেটের স্কোরটাকে ইউনিভার্সিটির পিএইচডি অ্যাডমিশনের জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যে রেট এক্সাম হয় ইউনিভার্সিটিগুলোতে, সেই রিটেন টেস্টটা বাদ দিয়ে নেটের স্কোরটাকে অ্যাজ এ রিটেন স্কোর হিসেবে কিন্তু ইউজ করা যেতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে বলা হয়েছে। এবং জুন 2024 থেকে এই নিয়ে কিন্তু নতুন সিস্টেম আসতে চলেছে, খুব শীঘ্র আমরা এর গেজেট দেখতে চলেছি। অর্থাৎ আর রেট পরীক্ষার দিন থাকছে না, এবার নেট পরীক্ষাতে যারা পাশ করবে, কোয়ালিফাইড হবে, তারাই কিন্তু পিএইচডির জন্য এলিজিবল। অর্থাৎ উইদাউট এন্ট্রান্স বা উইদাউট এক্সাম তারা যেতে পারবে, শুধুমাত্র ইন্টারভিউ হবে। কিভাবে? এই 3টে ক্যাটাগরিতে এবার থেকে নেটকে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্যাটাগরি 1, যারা এলিজিবল ফর পিএইচডি অ্যাডমিশন উইথ জেআরএফ, অর্থাৎ যারা জেআরএফ পাবে তারা পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজিবল থাকবে, এবং অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু তারা যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয়ত রয়েছে যারা এলিজিবল থাকবে পিএইচডির জন্য, অর্থাৎ ক্যাটাগরি 2তে যারা পাস করবে তারা পিএইচডির জন্য এলিজিবল জেআরএফ ছাড়া, ঠিক আছে, জেআরএফ ছাড়া পিএইচডির জন্য এলিজিবল এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কিন্তু যোগ্য। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা জেআরএফ পাবে তারা 3টে জিনিসের জন্য যোগ্য। একটা হচ্ছে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্য, একটা হচ্ছে তারা
রিসার্চের জন্য যোগ্য। আর আসছে ক্যাটাগরি 2, যারা নর্মাল নেট কোয়ালিফাই করবেন তারা জেআরএফ পাচ্ছেন না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কিন্তু যোগ্য থাকছেন এবং পিএইচডি করার জন্য কিন্তু যোগ্য থাকছেন। তাহলে আমরা কি বুঝলাম? জেআরএফ পেলে তিনটে জিনিস হচ্ছে, একটা জেআরএফ পাচ্ছে, একটা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, যোগ্যতা পাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগগুলো হয়, আর একটা হচ্ছে সে পিএইচডি করার জন্য কিন্তু যোগ্য। এবার 3 নম্বর যে ক্যাটাগরিটা নতুন আসছে সেই ক্যাটাগরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কিরকম ক্যাটাগরি? 3 নম্বর ক্যাটাগরিতে যারা এলিজেবল হবে তারা কিন্তু নেট কোয়ালিফাইড হচ্ছে কি হচ্ছে না সেটা ম্যাটার নয়, তারা পিএইচডি এন্ট্রান্স বা পিএইচডির জন্য কিন্তু তারা যোগ্য। অর্থাৎ তারা শুধুমাত্র 3 নম্বর ক্যাটাগরিতে যারা পাশ করবে শুধু পিএইচডি অ্যাডমিশনের জন্য তারা যোগ্য, এবং তাদের না পাবে তারা জেআরএফ অ্যাওয়ার্ড, না পাবে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য সুযোগ। তাহলে প্রশ্ন উঠবে, দাদা তাহলে 3 নম্বর ক্যাটাগরিতে পাশ করলে আমি কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্য নই? একদমই আপনি যোগ্য নন, আপনি শুধুমাত্র পিএইচডি করার জন্য যোগ্য, আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্য নন বা জেআরএফ আপনি পাচ্ছেন না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে দাদা এই 3টে ক্যাটাগরিতে কিভাবে কিভাবে স্ট্রাকচারটা তৈরি হতে পারে? এগুলো কিন্তু সব হবে মার্কস বেসড, অর্থাৎ কাট অফের উপর ভিত্তি করে। ধরুন জেআরএফ পেতে গেলে আপনার কাট অফ হয়েছে 65%, ঠিক আছে, আপনি 65% পেয়েছেন বা আপনি 75%, 77% পেয়েছেন, আপনি জেআরএফ পেয়ে গেছেন, অর্থাৎ আপনি পিএইচডি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জেআরএফ তিনটের জন্য আপনি যোগ্য। আপনি ধরুন আপনি এখানে পেয়েছেন 55% কাট অফ, অর্থাৎ নেট কোয়ালিফিকেশনের যে মার্কস সেটাকে ধারণ করা হয়েছে, নেটে 55 পেলে সে নেট কোয়ালিফাইড। তাহলে নেট কোয়ালিফাইড যে হবেন সে কিন্তু, আপনি জেআরএফ পাচ্ছেন না কিন্তু পিএইচডি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্য। 3 নম্বর ক্যাটাগরি যেটা নতুন ক্যাটাগরি আসছে তার জন্য কিন্তু একটা কাট অফ থাকবে। ধরে নিন আপনি 50% পেয়েছেন, আপনি নেট পেলেন না, অর্থাৎ আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার কিন্তু যোগ্যতা অর্জন করতে পারলেন না, আপনি জেআরএফ তো পেলেনই না, তাহলে আপনি কি পাবেন? আপনি পিএইচডিতে অ্যাডমিশন হওয়ার জন্য সুযোগ পাবেন। এর আগে আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি নেটের কোয়ালিফিকেশন যদি হয়ে থাকে 55% কাট অফ, কেউ 45% পেয়েছে বলে সে ফেল করে গেছে, সে পিএইচডিতে চান্স পাচ্ছে না বা পিএইচডির জন্য যোগ্য কিন্তু হতে পারছে না। অর্থাৎ আপনি পিএইচডিতে এন্ট্রান্স বা রেট এক্সামের মাধ্যমে আপনি পিএইচডিতে চান্স পাচ্ছিলেন নেট ছাড়া, কিন্তু এবার থেকে এই সিস্টেমটা কিন্তু বদলাতে চলেছে। ধরে নেওয়া যাক 40 থেকে 45 বা 50% যারা মার্কস পাবে তাদের জন্য শুধুমাত্র পিএইচডি ক্যাটাগরিতে এলিজিবল থাকবে। কিন্তু এখানেও আবার একটা ব্যাপার রয়েছে, আমি একটু আপনাদের বলে দিচ্ছি, ক্লিয়ার হলো? অর্থাৎ এটা যারা কম নাম্বার পেয়ে নেট কোয়ালিফাই করবে বা নেট পাস করবে, নেটে পাবে, তারা পিএইচডির জন্য এলিজিবল হবে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, একটা এক্সট্রা সুযোগ। এবার আমরা চলে আসছি এই জায়গাটাতে, এখানটা কিন্তু একটা খুব সুন্দর জিনিস দেওয়া হয়েছে। ক্যাটাগরি 1 যারা তারা অ্যাওয়ার্ড, জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল, তিনটের জন্য তারা এলিজিবল। যারা ক্যাটাগরি 2তে পাস করবে তারা জেআরএফ পাচ্ছে না, দুটোর জন্য এলিজিবল, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা হচ্ছে পিএইচডি অ্যাডমিশন। নেক্সট যেটা রয়েছে ক্যাটাগরি 3, সেটাতে জেআরএফ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল সে কিন্তু কেউই হচ্ছে না, তারা শুধুমাত্র পিএইচডির জন্য কিন্তু এলিজিবল হচ্ছে। অর্থাৎ এখানে মার্কসের যে ক্রাইটেরিয়া সেটা এরকম থাকতে পারে, দেখা যাচ্ছে জেআরএফ এর জন্য 67% কাট অফ, এর জন্য 55% এবং এর জন্য রয়েছে 50%, ঠিক আছে। অর্থাৎ আপনি নেট পরীক্ষার জন্য এবার থেকে ভালো করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাটার সেটা, প্রথমত the net result will be declared in percentile along with marks, percentile marks হিসেবে আপনাকে কিন্তু এটা দেওয়া হবে। এবার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যারা যারা এই ক্যাটাগরি 1-এ পাস করবেন জেআরএফ, জেআরএফ যারা পাবেন তাদের তো রেট এক্সাম দিতে হবে না, তাদের রিটেনের জন্য কোনো মার্কস বরাদ্দ থাকবে না, তারা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নেটের যে স্কোর বা ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি তারা কিন্তু চান্স পেয়ে যাবে। নেক্সট আসছে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, অর্থাৎ এই দুটো জায়গা যারা সেকেন্ড ক্যাটাগরিতে পাস করবে 55 বা যেমন যা থাকবে কাট অফ, এটা আমি অ্যাপ্রক্স বলছি, বা 50% পেয়ে যারা শুধুমাত্র পিএইচডির জন্য এলিজিবল, আর এই ক্যাটাগরি 2 পিএইচডি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল, তাদের জন্য একটা বিষয় রাখা হয়েছে, যেহেতু রিটেন এক্সাম তাদের দিতে হবে না, নেট কোয়ালিফাই হিসাবে তারা এখানে পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে, সেজন্য নেটের থেকে তাদের যে নাম্বার থাকবে তার থেকে 70% অ্যাজ এ রিটেন এক্সামের মার্কস হিসেবে তাদের সেটা দেখা হবে, এবং বাকিটা তাদের কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে 30% হিসাবে টোটাল 100 ওয়েটেজ দিয়ে তাদের কিন্তু কমপ্লিট করতে হবে পিএইচডির যে ভর্তির প্রক্রিয়া।
অর্থাৎ 70% মার্কস যদি কেউ, এখানে আমি দেখে নিলাম, যদি কেউ 80% পেয়েছে, 80% পাওয়া ক্যান্ডিডেটের 70% মার্কস চলে যাবে নেটের মার্কস হিসাবে, চলে যাবে পিএইচডি রিটেন টেস্টের মার্কস হিসাবে, আর 30% থাকবে কিন্তু একটা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ থেকে, অর্থাৎ ইন্টারভিউ প্লাস এই একাডেমিক স্কোর যেটা নেটের স্কোর হিসাবে 70% মার্কস ক্যালকুলেট করে কিন্তু পিএইচডি অ্যাডমিশন হবে। এ পর্যন্ত আপনারা ক্লিয়ার করে নিতে পারলেন। এবার বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা নেটের এই যে মার্কসটা, নেটে যারা 2 বছর অথবা 3 বছরের জন্য যারা ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3-তে যারা পাশ করবে, তাদের এই স্কোরটা কিন্তু 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ 1 ইয়ারের জন্য নেটের এই যে স্কোরটা কিন্তু ভ্যালিডিটি থাকবে। কিসের জন্য? না পিএইচডি অ্যাডমিশনের জন্য। ওকে, যারা 55 বা 56 যে কাট অফ বললাম সেকেন্ডে, সেই সেকেন্ড সিস্টেমে যারা পাশ করবে পিএইচডি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য দুটো কম্বাইন্ড সুযোগ যাদের থাকবে, তাদেরও যে স্কোর থাকবে নেটের পিএইচডিতে অ্যাডমিশনের জন্য, সেটার ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার। কিন্তু এবার আপনাদের প্রশ্ন হতে পারে, দাদা তাহলে আমাদের এই 2 বা 3 নাম্বার ক্যাটাগরিতে আমরা যারা পাশ করেছি, তাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সম্ভাবনা কিরকম থাকবে? প্রথম কথা বলতে চাই, 2 নাম্বার ক্যাটাগরিতে যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্লাস পিএইচডি সুযোগ থাকছে, ঠিক আছে, এখানে 1 ইয়ারের যে স্কোর ভ্যালিডিটি 2 নাম্বার ক্যাটাগরির জন্য প্রযোজ্য, এটা কিসের জন্য? না শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারা যে নেট কোয়ালিফাইটা করেছে, তার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম। কিন্তু যারা রিসার্চ করতে চায়, পিএইচডি করতে চায়, তাদের কিন্তু স্কোর প্রত্যেক বছর ইমপ্রুভ করতে হবে, প্রত্যেক বছরই কিন্তু তাদের নেট কোয়ালিফাই করতে হবে, তবেই তারা পিএইচডিতে চান্স পাবে। পিএইচডিতে চান্স পাওয়ার জন্য তাদের যে স্কোরের ভ্যালিডিটি, তাদের সেটা কিন্তু 1 বছরের জন্য। ক্লিয়ার? কিন্তু যারা জেআরএফ পাবে, তাদের কিন্তু সেরকম কিছু বলা হয়নি। জেআরএফদের সার্টিফিকেটের বা স্কোরের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম থাকবে। কিন্তু একটা বিষয় রয়েছে, যেমন রয়েছে জেআরএফ যারা পায়, তাদের একটা নির্দিষ্ট টেনিয়রের মধ্যে পিএইচডিতে ভর্তি হতে হয় বা রিসার্চে অংশ নিতে হয়, না হলে কিন্তু তার ভ্যালিডিটি থাকে না। এবার আমরা আসবো 3 নম্বর ক্যাটাগরি। 3 নম্বর ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট পাস করবে, যারা কম নাম্বার পেয়ে পাস করবে বা কম নাম্বার পাবে, তাদের জন্য শুধুমাত্র পিএইচডির সুযোগ রয়েছে, শুধুমাত্র পিএইচডির সুযোগ রয়েছে। তারা পিএইচডির জন্য এলিজিবল থাকবে বিভিন্ন ইউনিভার্সিটিতে। সেই যে স্কোর, নেটের স্কোরের ভিত্তিতেই তারা এই পিএইচডির জন্য এলিজিবল। কিন্তু সেখানে 1 ইয়ারের কিন্তু একটা জায়গা রয়েছে ভ্যালিডিটির, অর্থাৎ 1 বছর পেরিয়ে গেলে 3 নম্বর ক্যাটাগরিতে যারা পাস করবে, তারা পিএইচডির জন্য আর এলিজিবল থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে, যারা অলরেডি নেট কোয়ালিফাইড রয়েছে, তাদের কি হবে? তাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি কি 1 ইয়ার? একদমই নয়। তাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম, কিন্তু তাদের পিএইচডি করার কোনো সুযোগ কিন্তু থাকবে না। এর জন্য তাদের প্রত্যেকটা বছরে আবার নেট কোয়ালিফাই করতে হবে, করে হাসিল করতে হবে পিএইচডি করার যোগ্যতা, না হলে স্কোর তারা পাবে না। স্কোরটা কিন্তু ম্যান্ডেটরি। এবার ডিটেল গেজেট আসলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কেননা এখনো পর্যন্ত তো গেজেট আসেনি। সেখানে কত সাল থেকে কত সালের মধ্যে পাশ করা ক্যান্ডিডেটদের এর মধ্যে আনা হবে নাকি হবে না, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে। তো এই ছিল আজকে মোটামুটি নেট নিয়ে একটা বিস্তারিত আলোচনা। আশা করছি আপনারা এখান থেকে পুরোপুরি যে বিষয় সেগুলো বুঝলেন। যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তাহলে আমি বলে দিলাম, যে পিএইচডি যদি করতে হয়, তাহলে প্রত্যেক বছর সে আগে নেট কোয়ালিফাই করেছে নাকি নেট কোয়ালিফাই করেনি, তাকে প্রত্যেক বছরই কিন্তু নেটে এবার থেকে বসতে হবে, কেননা নেটের পিএইচডির জন্য সার্টিফিকেট বা স্কোরের ভ্যালিডিটি থাকবে কিন্তু 1 বছর। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যারা সেকেন্ড ক্যাটাগরিতে পাস করবেন, তাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি সারা জীবন, কিন্তু তাদের পিএইচডির জন্য 1 বছর থাকবে স্কোরের ভ্যালিডিটি। ওকে, আর জেআরএফ যারা পাবেন, তাদের কিন্তু লাইফ টাইম সমস্ত কিছু, অর্থাৎ আপনি চেষ্টা করবেন, জেআরএফ পাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে, ফোকাস থাকতে হবে। যারা হায়ার স্টাডিজ করছেন উচ্চশিক্ষার জন্য বা রিসার্চের জন্য, তারা অবশ্যই জেআরএফটাকে টার্গেট করুন, কারণ জেআরএফ যারা পাবেন তাদেরই একমাত্র এই সুযোগটা থাকবে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।